স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহিদ। আগামী 15 বছরের মধ্যে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এই অঞ্চলগুলো হলে তা থেকে বছরে $40 বিলিয়ন রপ্তানি আয় করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এতে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে এই কর্তৃপক্ষ। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক অঞ্চল। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বিজিএম এর সাবেক সভাপতি এবং সহসভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চারদিকে ধানক্ষেত, মাঝখানে বিশাল অট্টালিকা। কোটি কোটি টাকায় বানানো এ ভবন বছরের বেশিরভাগ সময় খালিই পড়ে থাকে। শুধু আবাসনের পেছনে এরকম শৌখিন ব্যয় সিলেটে বিপুল পরিমাণ অলস অর্থ পড়ে থাকার চিহ্ন বহন করছে। বাসাবাড়ির পাশাপাশি মার্কেট নির্মাণেও চলছে প্রতিযোগিতা। বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেটে একের পর এক গড়ে উঠছে আকাশচুম্বী শপিং মল। প্রবাসীরা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে চেয়েও সুযোগ পাচ্ছেন না বলেই বাণিজ্যিকভাবে অলাভজনক খাতে ব্যয় হচ্ছে। গত 20 বছর ধরে সিলেটের বিসিক শিল্পাঞ্চলে কোনো প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে না। আবার 2005 সাল থেকে চেষ্টা করে সিলেটের বিশেষ অর্থনৈতিক এলাকার কাজ একটু আগায়নি। আমরা যদি এইখানে একটা ইন্ডাস্ট্রি করতে পারি, এমন লাগান কোনো একটা কাজ করতে পারি, তো এই গরিব দেশে আমরা হয়তো এই লেবারদেরকে একটা সুযোগ দিয়ে দিতে পারবো। আমরা আমাদের জন্য চিন্তা করতেছি না, দেশের জন্য চিন্তা করতেছি। সিলেট চেম্বারের সদস্য সংখ্যা প্রায় 7,000। ব্যবসায়ী ও শিল্পপতিদের এই সংগঠনটি বিশেষ অর্থনৈতিক এলাকার একটি অবকাঠামো পরিকল্পনা করেছে। সরকার এ সংক্রান্ত একটি আইন তৈরি করেছে 2010 সালে। সম্ভাব্য জায়গা ঠিক হয়েছে সিলেটের শেরপুর এলাকায়, কিন্তু এতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। সাধারণ মানুষ বা দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা পবন চৌধুরী এবং যারা ফারুক হাসান, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার এই কর্মসূচিতে। আপনাকেও ধন্যবাদ, আমি অবশ্যই আসার জন্য আপনাকেও ধন্যবাদ। জনাব চৌধুরী, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি। বেজা বাংলাদেশ অর্থনৈতিক জোনের কর্তৃপক্ষ বলেছে যে আগামী 15 বছরের মধ্যে দেশে 100টি অর্থনৈতিক জোন তৈরি করা হবে এবং যেটার মাধ্যমে $16 বিলিয়ন রপ্তানির আয়ের আশা করছে সরকার। আমার কাছে যে প্রশ্ন আমি যেটা করতে চাই আপনার কাছে, এটা কি একটা বিলাসী বক্তব্য কিনা? এটা কি আসলে বাস্তবের সঙ্গে এটা যায় কিনা? আদৌ কি সম্ভব কিনা? কারণ আমরা জানি যে কেপিজেডের কথা বলি আমরা, কোরিয়ান এপিজেডের কথা, সেটা 16 বছর আগে জমি বরাদ্দ দেওয়া হচ্ছিল, সেটা এখনও কার্যকর হয়নি। আমাদের দেশে অনেকগুলো ইপিজেড রয়েছে। আমাদের দেশে বিসিকের শিল্পনগরী আছে এই মুহূর্তে অন্তত 70টার বেশি। এরপরও কি এটা সম্ভব কিনা, আসলে আদৌ প্রয়োজন আছে কিনা? আমরা বিষয়টাকে এভাবে দেখতে চাই। আমরা যে আপনার 2010 সালে যে বাংলাদেশ ইকোনমিক জোন অ্যাক্ট হয়, তো তার পরিপ্রেক্ষিতে মূলত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। এবং আপনি যে বিষয়টা বলেছেন, আগামী 15 বছরে আপনার 1 কোটি লোকের কর্মসংস্থান এবং 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠান মাধ্যমে দেশ থেকে এই সমস্ত জোনগুলো থেকে $40 বিলিয়ন মতো আপনার পণ্য এবং সেবা রপ্তানি করা। জি, বিষয়টাকে আমরা বেজায় এভাবে দেখছি যে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টু ডেভেলপমেন্ট। আমরা দেখেছি আপনার 1980-র দশকের মাঝামাঝি সময়েও আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসতাম, তখন দেখা যেত আমার হয়তো 5 ঘন্টার মতো সময় লাগতো। এখন সেখানে আমার আপনার সময় লাগতেছে প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগে যাচ্ছে। এই জন্য এক্সপ্রেসওয়ের কথাটা আসতেছে। আমরা এই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাই। ইতিমধ্যে আমাদের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের প্রচুর আপনার ইয়ুথ ওয়ার্ক ফোর্স আছে যাদের কর্মসংস্থান দরকার, প্রচুর বৈদেশিক বিনিয়োগ দরকার। এবং আপনি খেয়াল করে দেখবেন গত 6-7 বছর ধরে আমাদের জিডিপির যে গ্রোথ রেট, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের মধ্যে রয়ে গেছে। এটা 6, 6.5, তার উপরে যাচ্ছে না। এই জিনিসটাকে আপনার যে যদি হয়, যে যেভাবে ভিশন 2021 এর কথা বলা হচ্ছে, যে আপনার 2021 সাল নাগাদ মধ্যমায়ের দেশে পরিণত করতে হলে বাংলাদেশকে, সেখানে আমরা বলছি যে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার প্রায় 10-এ নিয়ে যেতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা একমাত্র সম্ভব আমরা যে রোডম্যাপ দেখাচ্ছি তার মাধ্যমে। ধন্যবাদ জনাব চৌধুরী। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হাসান, এই যে রোড ম্যাপের কথা বলছেন বেজা বা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, এটাকে যদি এই রোড ম্যাপের কথা বলছেন, এই অর্থনৈতিক কর্মকাণ্ড যখন
করা হবে, আমরা যদি ধরে নিই যদি 15 বছর পর 100টি ইকোনমিক জোন রেডি হলো, পণ্য উৎপাদন শুরু হলো, পরবর্তী যে ধাপ এইটার সেইখানে এই পণ্যগুলোকে আসলে বাইরে শিপমেন্ট করার ক্ষেত্রে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা কি রেডি আছে কিনা বা সেই চিন্তা আসলে হচ্ছে কিনা? হ্যাঁ, আসলে আমি একটু আপনাদের রিপোর্টটাও দেখছিলাম ওখানে। সো আমাদের এখানে কিন্তু একটা বড় জিনিস যে আমাদের একটা হিউজ ওয়ার্কফোর্স আছে আমাদের। আমরা জানি যে 40 ইয়ার্স এর নিচে 40 বছরের বয়সের নিচে কিন্তু আমাদের জনসংখ্যা 70%। সো দ্যাটস এ রিয়েলি ওয়ার্কফোর্স, যে ওয়ার্কফোর্সটা কিন্তু আমাদের একটা বিরাট অ্যাসেট। অন্যান্য দেশে চায়না ইজ এ এজিং কান্ট্রি, গেছে ইউরোপ তো অলরেডি এজিং কান্ট্রি, সো তাদের ম্যাক্সিমাম লোকেরই বয়স অনেক বেশির দিকে। সো আমরা এই ওয়ার্কফোর্সটাকে ইউজ করার জন্য একটা হলো যে আমাদেরকে আমাদের যে ভিশন 2021-এ একটা গভর্নমেন্টের ভিশন যেটা আছে মিডল ইনকাম কান্ট্রি হওয়া, সেটা অ্যাচিভ করতে হলে হিউজ ইনভেস্টমেন্ট দরকার প্রতি বছর, এবং সেই ইনভেস্টমেন্ট থেকে জিডিপি বাড়ানো সম্ভব। আবার আমরা বিজিএমই থেকে আমাদের একটা ভিশন আছে যে 2021-এ আমরা $50 বিলিয়ন আমাদের আরএমজি এক্সপোর্ট নিয়ে যাবো। এবং এটার জন্য যে আমাদের এই যে জোনগুলা করা নিয়ে, এই জোনগুলা আমরা মনে করি জোন করা ভালো, এবং এই জোনগুলো স্পেশালাইজ জোন করা, যেটা আমরা একটা গার্মেন্টসের আমরা একটা স্পেশালাইজ জোন করার জন্য অনেকদিন ধরে কাজ করছি, আশা করি আমরা এটা করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো ইনফ্রাস্ট্রাকচার। সো ইনফ্রাস্ট্রাকচার যদি দিতে না পারে, এই জোনগুলো কিন্তু বসে থাকবে, যে রিপোর্টেও যেটা দেখা যাচ্ছে যে এখানে গ্যাস দিতে হবে, প্রায়োরিটি বেসিস ইন্ডাস্ট্রিকে গ্যাস দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে, রোড কমিউনিকেশন গুলো রেডি করতে হবে। যদি রোড গুলা না হয়, যে আমাদের এখানে যেটা উনি এখনই বলছিলেন যে আমরা দেখেছি যে 15 বছর আগে চিটাগং থেকে ঢাকায় আসতে 5 ঘন্টা লাগতো, এখন সেটা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লাগছে। সো আমাদের এদিক থেকে কিন্তু দেশ আগায় নেই ওই দিকে। কিন্তু আপনি অন্যান্য যারা আমাদের কম্পিটিটর কান্ট্রি আছে, ভিয়েতনাম বলেন, ইভেন মিয়ানমার বলেন, যেখানে আগে একটা সিটি থেকে আরেকটা সিটি বা পোর্টে যেতে যেখানে আগে ওদের 12 ঘন্টা লাগতো, এখন লাগে 4 ঘন্টা। সো দে আর অ্যাডভান্সিং। সো আমরা কিন্তু এই রোড কমিউনিকেশন গুলো যদি আমাদের না হয় তাড়াতাড়ি, অলরেডি আমরা লেট এই ব্যাপারে। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ এ বিগ ইস্যু আমাদের। আরেকটা বিষয় জনাব চৌধুরী আপনাকে জানতে চাচ্ছি যে স্থান, লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি যে ইপিজেড এর আমার কাছে তথ্য আছে 7-8টা, এর মধ্যে উত্তরা ইপিজেড নীলফামারীতে, সেখানে ইনভেস্টমেন্ট যাচ্ছে না সেই অর্থে, একেবারে মন্দ, ঈশ্বরদীতেও সেই অর্থে হচ্ছে না। কিন্তু এখানে অনেকে বলে, এবং বিসিকে অনেকগুলো শিল্পনগরী আছে, কিন্তু অধিকাংশই যেখানে শিল্প প্লট স্থাপিত হয়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইকোনমিক জোন বেজা কর্তৃপক্ষ কি ভাবছে, তারা কোথায় সিলেকশন করবে? রাইটলি পয়েন্টেড আউট, আপনার জোন সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আপনার এর মেরিট দেখা হয়নি, অনেক সময় আপনার এর প্রসপেক্টটা দেখা হয়নি, সে কারণে অনেক জায়গায় আপনার প্রত্যাশিত পরিমাণে বিনিয়োগটা হয়নি। বাট আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সব বিষয়গুলো অ্যানালাইসিস করে ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়গুলো আপনারা ইতোমধ্যে মংলা, বাগেরহাটে একটা ইকোনমিক জোন চিন্তা করছেন, আর সিরাজগঞ্জে চিন্তা করছেন, আনোয়ারায় চিন্তা করছেন, চট্টগ্রামের মিরেশরায় করছেন, এবং মৌলভীবাজার সিলেট আপনারা চিন্তা করছেন। এই একই এলাকাতে বাংলাদেশের অন্যান্য বিসিকের কথা যদি আমি বলি, ইপিজেডের কথা বলি, এই একই এলাকায় কিন্তু তাদেরও অর্থনৈতিক জোন আছে বা তাদের এস্টেট আছে, সেখানে কিন্তু সেই অর্থ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেনি। তাহলে কেন আপনারা কোন ভিত্তিতে এই জায়গাগুলো সিলেক্ট করলেন? এখানে আমার মনে হয় দর্শক শ্রোতার জন্য এবং আপনাদের সবার জন্য এটা একটু ক্লারিফাই করা দরকার আছে। সেটা হচ্ছে বিসিক এবং ইপিজেড এবং আপনার আমরা যে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, এটা কিন্তু এক নয়। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটা সম্পূর্ণ ভিন্ন। আপনার যেমন ধরুন ইপিজেড, যখন এই যে ইপিজেডের জন্য যে আইন হয় আপনার, তো সেখানে মূলত শুধুমাত্র গভর্নমেন্ট জোন করার আপনার প্রভিশন থাকে, সরকার ছাড়া আর কারো কোনো আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন করার সুযোগ ওই আইনে নাই। এবং আপনারা প্রাইভেট সেক্টর দিয়েছেন, আমাদের যে আইন আছে সেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আমরা দেখতে চাচ্ছি প্রাইভেট সেক্টরকে। আমরা মনে করি প্রাইভেট সেক্টর হবে আপনার দেশের শিল্পায়নের এবং উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তারাই আপনার এইটাকে এই গ্রোথের ইঞ্জিন হবে তারা। এবং সেই হিসাবে আমাদের এখানে বর্তমান আইনে 4 রকম অর্থনৈতিক জোন করার প্রভিশন আছে। সেটা প্রাইভেট জোন হবে, পাবলিক প্রাইভেট জোন হবে, গভর্নমেন্ট জোন হবে, এবং স্পেশাল ইকোনমিক জোন হবে ফর এ ভেরি স্পেসিফিক স্পেশালাইজড সেক্টর। তো বিসাইডস দ্যাট আপনার আমরা মনে করেছি এর বাইরেও কিছু প্রভিশন নিয়ে আসা দরকার টু এড মোর ফ্লেক্সিবিলিটি টু দিস। যে কি ধরনের সুযোগ
আপনারা এখান থেকে দেবেন এই জোন থেকে, যাতে দেশি বিদেশি ইনভেস্টররা অ্যাট্রাক্ট হবে, এবং সেই সুযোগ যেখানে ইপিজেডে যারা ইনভেস্ট করছেন, যারা বিসিকে করছেন, তাদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে না। ডেফিনেটলি আমি সেটা আসার আগে আবার আগের কথাটা শেষ করতে হবে। সেটা হচ্ছে যে যেমন ধরুন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জোন হতে পারে আপনার সমঝোতার মাধ্যমে, চুক্তির মাধ্যমে। যেমন আমরা জাপানিজ ইকোনমিক জোন করার জন্য অলরেডি জায়গা চিহ্নিত করেছি, চাইনিজ ইকোনমিক জোন করার জন্য চট্টগ্রামে জায়গা চিহ্নিত করেছি, এবং সরকারি বড় বড় সংস্থা যাতে জোন ডেভেলপ করতে পারে সেই ধরনের ফ্লেক্সিবিলিটি ও এক্সিস্টিং আইনে আমরা নিয়ে আসতেছি। অর্থাৎ 6 ধরনের ইকোনমিক জোন করা সম্ভব। এবং লেভেল প্লেইং ফিল্ড করার কথা যেটা আপনি বলতেছেন, আমি বলবো দেখুন দেশের যে কোনো জায়গায়, এমনকি কৃষি জমি নষ্ট করে অথবা পাহাড় পর্বত নষ্ট করেও অনেক জায়গায় শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে। এই জিনিসগুলো যাতে না হয় এবং সুশৃঙ্খলভাবে ব্যবসায়ীরা যাতে শিল্প ডেভেলপ করার সুযোগ পায়, তাদেরকে সেই সব ধরনের সুযোগ সুবিধাগুলো, অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো দিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ফিসকাল এবং নন ফিসকাল সব ইনসেন্টিভস দিয়ে যাতে জোন করা যায়, সেই জন্যই মূলত এই ইকোনমিক জোন অ্যাক্ট 2010 প্রণীত হয়। এবং বর্তমানে এ পর্যন্ত 22টা ইকোনমিক জোন গভর্নিং বোর্ড অনুমোদন করেছে, এবং রিসেন্টলি আমরা আরও 8টা জোন প্রাইমারিলি সিলেক্ট করেছি। ধন্যবাদ জনাব হাসান, ফারুক হাসান। আপনার কি মনে হয় যে এই যে বিভিন্ন জোনে, অর্থনৈতিক জোনে ব্যবসার কাজ করছে, ইনভেস্টর কাজ করে, এর ফলে এইসব ইনসেন্টিভের প্রেক্ষিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ কি লেভেল প্লেইং ফিল্ড নাই বা কারো বেশি আছে, এই ধরনের প্রশ্নগুলো আসে কিনা, ডিসক্রিমিনেশন আসে কিনা, হয় কিনা? একটা জিনিস হলো যে গভর্নমেন্টের যে অনেকগুলো জায়গায় যে এই জোনগুলো করা হচ্ছে, নর্থ বেঙ্গল, আপনি যেটা উত্তর আইপিজেড, আমি মনে করি যে উত্তর আইপিজেড এখানে বিকজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমাদের লাইক নর্থ বেঙ্গলে এগ্রো বেস, এগ্রোতে তারা অনেক ভালো। সো আমি মনে করি যে আমরা যদি এগ্রোতে এটাতে অ্যাডভান্স করতে পারি, সেই ধরনের ইন্ডাস্ট্রি ওখানে হতে পারে। বাট আলটিমেটলি আমি আবারও বলবো যে পোর্ট ফ্যাসিলিটিস, রোড কমিউনিকেশন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি না দেওয়া। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমাদের সাথে আবার যোগ দেবেন। আমরা খাতুনগঞ্জ থেকে মধ্যে স্বাগত আরেকবার, খাতুনগঞ্জ থেকে মধ্যে জনাব পবন চৌধুরী এবং জনাব ফারুক হাসান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো এবার যে আপনি বলছিলেন যে এই স্পেশাল ইকোনমিক জোনে আপনারা মূলত গুরুত্ব দেবেন, প্রাইভেট সেক্টর দেবেন, এবং ইতোমধ্যেই আপনারা 2টি কোম্পানিকে অনুমতি দিয়েছেন। এই 15 বছরে যে 100টি অর্থনৈতিক জোন চিন্তা করছেন, এর মধ্যে কতখানি অংশ প্রাইভেট সেক্টরকে দেওয়ার চিন্তা করছেন আপনারা? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আপনার কমপক্ষে 50টির মতো জোন প্রাইভেট সেক্টর থেকে বাস্তবায়িত হবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা যে 22টা জোন চিহ্নিত করছি, তার মধ্যে যদিও 3টা মাত্র প্রাইভেট জোন আছে অ্যাপ্রুভড, এর বাইরে কিন্তু আরো 60টা জোনের জন্য আমাদের কাছে অলরেডি দরখাস্ত দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত 18 ফেব্রুয়ারি যে গভর্নিং বোর্ডের সভা হয়, তাতে বেজা নির্বাহী বোর্ডকে আপনার ক্ষমতার্পণ করা হয়েছে, যাতে আমরা প্রাইভেট সেক্টরকে আপনার লাইসেন্স দিয়ে দিতে পারবো ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য, এবং পরবর্তীতে এটা গভর্নিং বোর্ডে অ্যাপ্রুভাল হবে। ইন দ্য মিন টাইম আমরা একে খান এবং আব্দুল মোনেম দুটোই আপনার দেশের খুবই প্রথিতযশা আপনার বিজনেস কনগ্লোমারেট, তাদেরকে লাইসেন্স দিয়েছি। এবং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আরও 2টি জনের জন্য আবেদন করেছে, ফনকন গ্রুপ আবেদন করেছে, আপনার অন্যান্য বেশ কিছু সংস্থা। প্রশ্ন ছিল যে আপনি আপনারা সরকারের দিক থেকে জমিটা বরাদ্দ দিয়ে দেবেন, তারপরে কি কাজ শুরু করবে তারা, এই ব্যাপারটা কি? প্রাইভেট জোনের ক্ষেত্রে জমিটা সম্পূর্ণরূপে আপনার প্রাইভেট ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছেন, এটা জমিটা তাদেরই কেনা থাকবে, অথবা আগের কেনা থাকবে, অথবা নতুন করে কিনবেন। এটা তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আপনারা দিবেন, ইউটিলিটি সার্ভিসটা আপনারা দিবেন, লাইসেন্সটা আমরা দেব, এবং অফসাইট ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো যাতে অন্যান্য গভর্নমেন্ট এজেন্সিগুলো এগুলো করে দেয়, সেটা আমরা নিশ্চিত করব, আমরা সেটা সমন্বয় করব। তবে অন্য যে জোনগুলো হবে সেগুলোর ক্ষেত্রে আপনার বেজা জমি প্রোভাইড করবে। যেমন এ পর্যন্ত আমাদের মিরসরাইতে আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 5000 একরের জমি আমরা বন্দোবস্ত পেয়েছি। তো আপনি বুঝতে পারেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই এক্ষেত্রে। গত 34 বছরে বাংলাদেশে 8টায় বিজেট হয়েছে, সেখানে কিন্তু জমির পরিমাণ 2350 একরের মতন। আর মিরসরাইতে আমরা অলরেডি 5000 একর জমি নিয়েছি, সেখানে নিশ্চয়ই আমাদের প্রাইভেট সেক্টর লিডিং রোল রাখবে। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো জনাব হাসান। যে অর্থনৈতিক, আপনি যেটা বলছেন বিরতি যাবার আগে, যে ধরনের সুবিধা দেওয়া হয় এই ইকোনমিক জোনগুলোকে, এর ফলে ইকোনমিক জোনের বাইরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কি অনৈতিক প্রতিযোগিতার সম্মুখীন হয় কিনা? হ্যাঁ, আমরা যে জিনিস হলো যে ইকোনমিক জোনের আমরা অ্যাডভান্টেজটা যেটা নিতে যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলোর,
যে সাধারণত আমাদের এখানে ল্যান্ডের একটা স্কেয়ারসিটি, ল্যান্ডের শর্টেজ, প্লাস ল্যান্ডের লিগ্যালিটি, জমি লিগ্যাল সাইটটার জন্য অনেকে জমি কেনার পরে দেখা যায় যে অনেক ডিসক্রিপেন্সি দেখা যায়। সেই কারণে যে এই যে জোনগুলোতে যখন ডেভেলপ হবে তখন কিন্তু ওই ল্যান্ডগুলো এই লিগ্যাল প্রবলেমগুলো থাকবে না সেই সেন্সে। কিন্তু একটা জিনিস যে হ্যাঁ, যারা এই জোনগুলোর বাইরে আছে তারা যেন সেই সুযোগগুলো পায়, নাহলে কিন্তু এটা প্রপার ফিল্ডে কাজ হবে না এখানে। সেই জন্য আমরা মনে করি যে এই জোনগুলো দরকার এবং এই জোনগুলোর সব ফেসিলিটিস সহ দরকার, বাট এই জোনগুলো যেগুলো এক্সট্রা যে ট্যাক্স বেনিফিট পাবে সেটা যেন জোনের বাইরে যারা ইন্ডাস্ট্রি আছে তারাও যেন সেই ফেসিলিটিস। জনাব চৌধুরী, বেবজাইন কি এই কথা বা বেজাইন কি বলছে এই বিষয়ে? দেখুন, জোনের মধ্যে আপনার বর্তমান আইনে দু ধরনেরই প্রসেসিং এরিয়া থাকতে পারে। একটা হচ্ছে ইপিএ এক্সপোর্ট প্রসেসিং এরিয়া, আর একটা ডোমেস্টিক প্রসেসিং এরিয়া। যে ইন্ডাস্ট্রিগুলো আপনার সম্পূর্ণরূপে বিদেশে পণ্য রপ্তানির জন্য চিহ্নিত হবে, ওই নির্দিষ্ট ইপিএর মধ্যে তারা থাকবে। তবে বর্তমান আইনে তারা 20% পর্যন্ত তাদের উৎপাদিত পণ্য দেশীয় মার্কেটে বিক্রি করতে পারবে, যেটা ইপিজেটে 10% পারে। আর আরেকটা জোনে ভিতরে আরেকটা এরিয়া থাকতে পারে, সেটা ডোমেস্টিক প্রসেসিং এরিয়া। যারা আপনার ওখানে উৎপাদন করলে পণ্য 100%ই দেশীয় মার্কেটে ছেড়ে দিতে পারবে, বিক্রি করতে পারবে, তবে সেটা প্রয়োজনীয় ট্যাক্স পে করার পরে। আচ্ছা, জনাব পবন চৌধুরী আপনাকে ধন্যবাদ, জনাব ফারুক হাসান আপনাকে ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে শেষ করতে হচ্ছে, তবে ভবিষ্যতে এই নিয়ে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।